হর্ষ ভোগলেকে আপনি ঠিক কি পরিচয়ে চিহ্নিত করবেন, এটা একটা জটিল ব্যাপার। তিনি একজন সর্বোচ্চ ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার, সর্বোচ্চ ডিগ্রিধারী একজন বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর, একই সঙ্গে ছোটখাটো ক্রিকেটারও আপনি বলতে পারেন। হায়দ্রাবাদে একসময় ক্রিকেট খেলতেন, ইউনিভার্সিটি খেলছেন, লোকাল ক্রিকেট খেলছেন, যদিও খুব উল্লেখযোগ্য কিছু না। হর্ষ ভোগলে একজন বিজ্ঞাপন নির্মাতা, হর্ষ ভোগলে একজন ক্রিকেট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ। কিন্তু এই সব কিছু ছাপায় আমার কাছে হর্ষ ভোগলের সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশের একজন বন্ধু। দেখেন, সারা পৃথিবীতে বাংলাদেশকে টিটকারি মারা, বাংলাদেশকে ছোট করা, মানে ক্রিকেটের পার্সপেক্টিভে বলতেছি, এরকম লোকের অভাব আমরা 2000 সাল থেকে কম দেখি নাই। বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেল, তারপর থেকে প্রতিনিয়ত দেখছে বাংলাদেশকে আক্রমণ করে যাওয়ার লোক। বাংলাদেশ কখনোই সেই আক্রমণগুলোর জবাব খুব ভালোভাবে দিতে পারছে তা বলবো না। তবে 2007-8 থেকে অ্যাটলিস্ট 2015 থেকে আমরা লিমিটেড ওভার ক্রিকেটে কিছু বলার মতো রেজাল্ট পাইছি। টেস্টে আমরা সেই জবাবটা দিতে পারতেছিলাম না। সবাই আমাদেরকে ওই জায়গাটায় অপমান করতে ব্যস্ত ছিল। কেউ ছিল না যে আমাদের দুর্বলতাগুলো ধরায় দিয়ে বা আমরা কেন পিছিয়ে যাচ্ছি এইগুলো নিয়ে আলোচনা করবে, সত্যি সত্যি গঠনমূলক আলোচনা করবে, বা আমরা যেসব অবিচারের শিকার হই সেইগুলো নিয়ে কেউ উচ্চ কণ্ঠ করবে। সেই লোকটা, সেই যে একটা লোকের কাছ থেকে আমরা এই জিনিসটা পাইছি, তিনি হচ্ছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। হর্ষ ভোগলেকে সারা পৃথিবী মূলত ধারাভাষ্যের জন্য চেনে। আমি তার আরেকটা গুণ খুব মনে রাখি, যে এই লোকটা কারো পেটোয়া না। দেখেন, ইন্ডিয়ান ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের যে ভয়াবহ অন্যায় এবং তিন মোড়ল করে সারা পৃথিবীর ক্রিকেটকে যে ডমিনেট করতে যাওয়ার চেষ্টা, এই সব কিছুর, এবং আইপিএল এ নানা অনিয়ম এবং বাংলাদেশের সাথে অনিয়ম, এগুলোর বারবার প্রতিবাদ করতে গিয়ে তিনবার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দ্বারা নিষিদ্ধ হয়েছেন এই হর্ষ ভোগলে মানুষটা। তো সেই লোকটাকে আপনি সাধারণ ওই একজন ধারাভাষ্যকারের তকমায় আটকায় রাখবেন, এটা আমার কখনোই পছন্দ না। এই লোকটাকে আমি একজন বিপ্লবী মনে করি, কণ্ঠ মনে করি, যে ক্রিকেটের জন্য সর্বোচ্চ ভয়েস রেজ করতে প্রস্তুত আছে। একই সঙ্গে তিনি আমাদের খুব ভালো বন্ধু, বাংলাদেশের খুব ভালো বন্ধু। তো সেই লোকটা কেন বাংলাদেশের ভালো বন্ধু বলি, সেটা একটু খুলে বলি। যে ধরেন, বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেল, তখন সারা পৃথিবীর লোকেরা বলতেছে যে এরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য হয় নাই। হর্ষ ভোগলেও সেটা বলছেন, কিন্তু হর্ষ ভোগলে বলছেন যে কিভাবে বাংলাদেশ যোগ্য হয়ে উঠতে পারে, বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে কি করা উচিত, কি করলে আমাদের ঘরোয়া ক্রিকেট ভালো হবে, এগুলো নিয়ে প্রচুর লেখালেখি করছেন, প্রচুর কমেন্ট্রিতে কথা বলছেন। তারপরে যখন বাংলাদেশ বড় দলগুলোর কাছ থেকে আমন্ত্রণ পাচ্ছিল না, বিশেষ করে আমার মনে আছে 2003-এ বাংলাদেশকে অস্ট্রেলিয়া ডেকে নিয়ে যখন ডারউইন আর কেয়ার্নসে খেলালো, এই দেখেন ডারউইন আর কেয়ার্নস এমন দুটো জায়গায়, এখানে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও সারা জীবনে 1-2 বার যায় কিনা সন্দেহ আছে। খুবই অস্ট্রেলিয়ার মূল মূল এলাকা থেকে একেবারে বিচ্ছিন্ন এবং ক্রিকেট সুযোগ সুবিধাহীন দুটো ভেন্যু হচ্ছে ডারউইন আর কেয়ার্নস। সেখানে আমাদেরকে নিয়ে খেলালো। এই লোকটা তীব্র প্রতিবাদ করছিল, তখন বলছিল যে এর চেয়ে বাংলাদেশকে না ডাকাই ভালো ছিল। বাংলাদেশকে ডেকে এই যে অস্ট্রেলিয়ার মূল উইকেটের সঙ্গে, মূল ভেন্যুগুলোর সঙ্গে আপনি এমসিজিতে ঢোকার সুযোগ দিলেন না, আপনি সিডনিতে যাওয়ার সুযোগ দিলেন না, আপনি কোথায় জঙ্গলের মধ্যে নিয়ে 2 ভেন্যুতে খেলায় নিয়ে আসলেন, এটা তো কোনো ক্রিকেটীয় ভদ্রতা হলো না। এই কথাটা হর্ষ ভোগলে বলছিলেন, এবং তখন উনি বিদ্বেষের শিকার হয়েছিলেন এটা বলার কারণে। সেই থেকে শুরু করে দফায় দফায় উনি বাংলাদেশের সঙ্গে থাকছেন। দেখেন, আশরাফুল যে পৃথিবীর মানে সেরা ব্যাটসম্যানদের একজন হইতে পারে, এটা প্রথম আইডেন্টিফাই করে প্রথম আশরাফুলকে নিয়ে প্রচন্ড আওয়াজ তোলা শুরু করেন হর্ষ ভোগলে। আশরাফুলকে নিয়ে আমার যতদূর মনে আছে, সম্ভবত নোকিয়ার একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন হর্ষ ভোগলে। ওই কনফারেন্সে উনি প্রতিভা এবং তার অপচয় এই বিষয়ে কথা বলতে পুরো 3 ঘন্টা সেশন ধরে আশরাফুলকে নিয়ে কথা বলছিলেন, এবং সব বক্তারা ওখানে উপস্থিত ছিলেন, আমাদের দেশের একাধিক রিপ্রেজেন্টেটিভ। তাদের কাছ থেকে আমি শুনছি যে ওখানে উনি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছেন, কিন্তু সাবজেক্ট হয়ে গেছিল আশরাফুল। এই লোকটা আশরাফুলের মারাত্মক ভক্ত ছিলেন এবং সবসময় মনে করতেন যে সচিনের পাশে থাকা উচিত ছিল আশরাফুলের। তো সেই ব্যাপারটা না হয় দুঃখ পাইছেন। পরে লিটন, মিরাজ এবং সাকিব এদের মারাত্মক প্রশংসা করেন সবসময়। সেই হর্ষ ভোগলে আজকে কথা বলছেন মূলত হচ্ছে আগামী বাংলাদেশের ইন্ডিয়া ট্যুর নিয়ে, যে ট্যুরটা করতে বাংলাদেশ ক্রিকেট দল অলরেডি চেন্নাইতে পৌঁছে গেছে। তো এই ট্যুরটা নিয়ে আমরাও খুব উচ্ছ্বসিত। হর্ষ ভোগলে বলছেন যে বাংলাদেশ, আবারও ওই কথা দিয়ে শুরু করছেন তার ইউটিউব শোতে, যে বাংলাদেশ হচ্ছে এমন একটা দল যে দলটা মূলত টেস্টে ভালো করতে পারে না, কারণ তারা সুযোগ বেশি পায় না।
অস্ট্রেলিয়া ডাকে না তাদেরকে, সর্বশেষ কবে ডাকছে, সেই কোন আমলে। ইংল্যান্ড সহজে ডাকে না, ইন্ডিয়া খুব বেশি ডাকে না। তো এইসব দেশ যদি না ডাকে তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশ্বের বিভিন্ন কন্ডিশনে ভালো করার অভ্যাসটা কিভাবে করবে? এবং উনি উদাহরণ দিয়েছেন যে পাকিস্তানে গেছে, তারা গিয়ে ভালো রেজাল্ট করে আসছে। এবং হর্ষ ভোগলে তো সেই শুরু থেকে বাংলাদেশের টিমটারে ফলো করতেছেন। সেই অভিজ্ঞতা থেকে উনি বলতেছেন যে এবার বাংলাদেশ তার ইতিহাসের সেরা টেস্ট টিম নিয়ে ইন্ডিয়ায় গেছে। ফলে উনি খুব এক্সাইটেড এই ট্যুরটার জন্য। এবং সেক্ষেত্রে উনি যেটা শুরুতেই বলে নিচ্ছেন যে আমি আশা করতেছি না যে বাংলাদেশ গিয়ে ইন্ডিয়াকেও 2-0 হারায় আসবে। হ্যাঁ, একটা ম্যাচ জিততেও পারে, নাও জিততে পারে, কিন্তু আমি দেখতে চাই বাংলাদেশের কাছ থেকে লড়াইটা। উনি বললেন যে বাংলাদেশ হচ্ছে ওনার কাছে একটা লড়াইয়ের প্রতীক, যে কোনো ফরম্যাটে, যে বাংলাদেশ টিমটা লড়াই করবে, এই লড়াই এবং আপনাকে একটা ফাইট দিয়ে দিবে। তো গত ইন্ডিয়া সফরে সেটা দেখেন নাই, সেটা নিয়ে উনি খুব দুঃখ প্রকাশ করছেন যে গত ইন্ডিয়া সফরে আমি সেটা দেখি নাই। ইনফ্যাক্ট ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্টে এখনো পর্যন্ত ওরকম লড়াই করতেই পারে না। তো সেইটাই দেখার জন্য হর্ষ ভোগলে ওয়েট করতেছেন। উনি বললেন সেটা দেখতে পারলে আমি খুব খুশি হব। সেটা নিয়ে উনি অনেকটা রিভিউ এর মতো করছেন বাংলাদেশ টিমটা। উনি বলছেন যে বাংলাদেশ টিমে এখন সবচেয়ে শক্তির জায়গা পেস, যেটা আমরা অলরেডি জানি, ও সেখানে সবচেয়ে হাইলাইট করছেন নাহিদ রানাকে। সেটাও আমাদের খুব অনুমেয়, আমরাও সবচেয়ে বেশি হাইলাইট করতেছি নাহিদ রানাকে, যে 150+ বল করতেছেন এবং উনি বলতেছেন যে এরকম একজন বোলার দুইটা দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। তো সেটা হতে পারে। একই সঙ্গে হাসান মাহমুদের কথা বলছেন যে হাসান মাহমুদ খুব মানে পেস এবং তার অন্যান্য দক্ষতা মিলায় সে ব্যাটসম্যানদের কঠোর পরীক্ষা নিতে পারে। স্পেশালি সবার শেষে বলছেন যে তাসকিনের এটা সম্ভবত শেষ টেস্ট সফর ইন্ডিয়াতে, তো তার উচিত এই সফরটাকে মনে রাখার মতো কিছু করা। ফলে তার কাছে পেস বোলিংটা মূল ব্যাপার। এরপরে উনি মিরাজ সাকিবের কথা স্পেশালি বলছেন যে সাকিব তো আছেই, সে তো আমাদের সেরা। মিরাজের কথা বলছেন যে মিরাজ অসাধারণ উন্নতি করছে এবং আমার প্রতিদিন মনে হচ্ছে সাকিবের দিকে এগোয়ে যাচ্ছে। আবার আমাদের ব্যাটিং নিয়ে, বিশেষ করে ব্যাটিংয়ের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার নিয়ে প্রশংসা করতে গিয়ে দারুণ একটা বাক্য বলছেন যে আপনি যদি দেখেন মুশফিক, লিটন, মিরাজ এরা প্রত্যেকে কিন্তু এক ধাপ করে পিছায় ব্যাট করে। এটা প্রুভ করে বাংলাদেশের ব্যাটিং অভিজ্ঞতা অনেক ভালো। ফলে বাংলাদেশের মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার খুব ভালো জায়গায় আছে। যদিও ওনার একটু দুঃখ যে টপ অর্ডার থেকে আরেকটু রান আসা উচিত, আমাদেরও সেই দুঃখটা আছে। সব মিলায় হর্ষ ভোগলের ধারণা যে এবার বাংলাদেশ বেস্ট চান্স নিয়ে টেস্ট সফর করতে ইন্ডিয়াতে গেছে। ফলে বাংলাদেশ এবার টেস্টে একটা ভালো রেজাল্ট, ভালো লড়াই করবে, এরকম একটা আশা উনি করতেছেন। দেখেন, এই হর্ষ ভোগলে কিন্তু মাথায় রাখতে হবে গত ইন্ডিয়া সিরিজে হর্ষ ভোগলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছ থেকে 3বার নিষেধাজ্ঞা পাইছেন। প্রথমবার নিষেধাজ্ঞা পাইছিলেন হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের বাকি ক্রিকেট বোর্ডগুলোর উপরে যে ডমিনেন্স, এটা নিয়ে এক জায়গায় সমালোচনা করে এবং সেখানে ওই 3 মোড়ল করার প্রস্তাবনা তখন চলতেছে। এগুলো নিয়ে তীব্র সমালোচনা করছিলেন হর্ষ ভোগলে, যে এটা ক্রিকেটের বিরোধী, ক্রিকেট চেতনার পরিপন্থী, এটা ইন্ডিয়া কোনোভাবে করতে পারে না, এটা সবাই মিলে ঠেকানো উচিত। অনেকে নিষিদ্ধ করে দেওয়া হলো, আইপিএলে আর কমেন্ট্রি দিতে পারবেন না এবং ঘরোয়া দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ করে দেওয়া হলো। আরে ভাই, হর্ষ ভোগলে তো হর্ষ ভোগলেই, সে রেডিও এবিসি মানে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসি, স্টার স্পোর্টস, ইএসপিএন এদের সঙ্গে কাজ করে। তো আপনি তার এই নিষিদ্ধ করে কি করবেন? সে তার মতো দিব্যি তার লাইনে আছে। আবার দ্বিতীয়বার নিষিদ্ধ হলো হচ্ছে যখন উনি আইপিএল এর বিভিন্ন কাঠামো নিয়ে এবং ইন্ডিয়ান বোর্ডের বিভিন্ন কার্যকলাপ নিয়ে সমালোচনা করলেন। 2015 সালে নিষিদ্ধ হলেন। সর্বশেষ নিষিদ্ধ হলেন, এটা কোনোবারই কিন্তু বিসিসিআই মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বলেনি যে এই কারণে নিষিদ্ধ করা হচ্ছে তাকে, বা অফিসিয়ালি নিষেধাজ্ঞাও দেয় নাই, জাস্ট লিস্ট থেকে নাম কেটে দিছে। সর্বশেষবার এই নিষেধাজ্ঞাটা হর্ষ ভোগলে পেলেন বাংলাদেশের পক্ষে কথা বলায়। সেটা ছিল বাংলাদেশের লাস্ট যে ট্যুরটা, ওটা ইডেনে পিঙ্ক বলে খেলা হচ্ছিল, ডে নাইট খেলা হচ্ছিল। তখন কমেন্ট্রি বক্সে উনি ছিলেন, কমেন্ট্রি বক্সে উনি আর সঞ্জয় মাজরেকার। তো পরপর বাংলাদেশের, আপনাদের খেয়াল আছে ওই ট্যুরে পিঙ্ক বল ফেস করতে গিয়ে বাংলাদেশের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুর্ড হয়েছিল, তার ভিতরে লিটন সহ আরো কার যেন মাথায় লাগছিল, মানে অনেকেই বল জাজ করতে পারতেছিলেন না। তো এটাকে পশ্চিমা বিশ্ব সহ সারা পৃথিবী, এমনকি আমাদের দেশের পণ্ডিতরাও বোঝানোর চেষ্টা করতেছিলেন যে বাংলাদেশের খেলোয়াড়রা পিঙ্ক বল বুঝতে পারে না বলে তাদের এই সমস্যা হচ্ছে। ইভেন আমাদের এখানে লিটন কালার ব্লাইন্ড, এরকম একটা প্রচারণাও ছড়ায় দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যে প্রচারণাটা শুরু হয়েছিল ইন্ডিয়া থেকে।
কলকাতার একটা মিডিয়া বললো যে লিটন কালার ব্ল্যান্ড। এই পুরো ব্যাপারটা তীব্র প্রতিবাদ করলেন ওই দিন ইয়েতে বসে কমেন্ট্রি বক্সে হর্ষ বগলে। উনি বললেন যে এই যে পিঙ্ক বলটা, ইন্ডিয়া যে পিঙ্ক বলটা ইউজ করতেছে, এটার ভিজিবিলিটি কম। আসলে এটা ভিজিবিলিটি এত কম যে এটা আসলে একটু বেশি পেসে কেউ বল করলে আপনি দেখতে পাবেন না। উনি মানে হর্ষ বগলের মতো পণ্ডিত 92 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে, মানে প্রথম কালার বলের খেলা থেকে শুরু করে এ পর্যন্ত এই লোক পৃথিবীর ক্রিকেটের সব বল ব্যাটের বিবর্তন দেখছে। এই লোকের চেয়ে ভালো ক্রিকেট বোঝা খুব কম লোক আছে। সে ওখানে এই দাবি করলো যে পিঙ্ক বলের যে ইন্ডিয়া যে বলটা ইউজ করতেছে, এই বলটায় বাংলাদেশ কেন কোনো দলই ঠিক মতো খেলতে পারবে না, কারণ এটা ভিজিবিলিটি কম। সঙ্গে সঙ্গে সঞ্জয় মাঞ্জরেকর তারে খুব পার্সোনাল অ্যাটাক করলো, বললো যে এটা হর্ষ বগলের মতো লোকের পক্ষেই বলা সম্ভব। পাশাপাশি বসে বলতেছে হর্ষ বগলের মতো লোকের পক্ষেই বলা সম্ভব যারা কখনো টপ লেভেলে কোয়ালিটি ফাস্ট বোলিং খেলে নাই। মানে হর্ষ বগলে যে টপ লেভেল ক্রিকেটার না, এইটা নিয়ে তারা পার্সোনাল অ্যাটাক করলো। হর্ষ বগলে এরপরে ওখান ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে তার সম্পর্ক খারাপ হলো, সবকিছু হলো, কিন্তু ওই টেস্টেই আমরা প্রমাণ পেলাম যে ইন্ডিয়ান ওই ক্রিকেট বলটা সত্যি ভিজিবিলিটি কম ছিল, কারণ ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ওই বলটা খেলতে স্ট্রাগল করতেছিল। আজকে দেখেন ওই দিন যদি আমাদের এই হাসান আর ইয়ের মতো নাহিদের মতো দুইটা পেসার থাকতো, তাহলে ওই দিন অন দ্য ফিল্ড আমরা প্রুভ করে আসতে পারতাম যে হর্ষ বগলের কথাটা কতটা সত্যি। 140+, 145+ দুইটা বোলার যদি দুই পাশ থেকে ওই পিঙ্ক বলে বল করতো, তাহলে ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও একই রকম মাথায় চোখে মুখে লাগতো। সেই সময় আমরা পারি নাই, আমাদের হাতে ওই অস্ত্র ছিল না, আজকে সেই অস্ত্র আছে। যদিও এবার আমাদের পিঙ্ক বল খেলতে হবে না, কিন্তু যে কোনো বলই হোক আজকে আমরা অন্তত গিয়ে হর্ষ বগলের মানটা রেখে আসতে পারবো। আমরা তো আমাদের স্বার্থেই খেলবো, আমাদের নিজেদের প্রমাণ করার স্বার্থেই খেলবো। তো ফলে ওখানে আমাদের ভালো খেলে আসতে হবে। সেই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে হর্ষ বগলের মতো কিছু পণ্ডিত, সর্বকালের সেরা ক্রিকেট পণ্ডিত আমাদের উপরে ভরসা রাখতেছেন, তারা আশা করতেছেন যে আমরা অ্যাটলিস্ট কিছু ফাইট করে আসবো। তো সেই জায়গাটায় আমরা এই লোকগুলোকে নিরাশ না করি, আমরাও তাদের আশা পূরণ করার মতো করেই পারফর্ম করব, এই আশা নিয়ে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।